This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল থেকে রাজ্যে চালু হচ্ছে গুন্ডা দমন আইন। এর ফলে কি বলা হচ্ছে যে রাজ্যে গুন্ডাগিরি এবং তোলাবাজির ঘটনা কমবে দাবি করছে রাজ্য সরকার। এখানে একটা বিধান দেওয়া হয়েছে, প্রতিবাদ এবং আন্দোলনের নামে কোনো ব্যক্তি যদি সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্ট করে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আরও একটা বিষয় নিয়ে ভীষণ আলোচনা শুরু হয়ে গিয়েছে যে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে গুন্ডা হিসেবে দেগে দেওয়া যাবে। তার ফলে কি হবে, পুলিশ প্রশাসন 12 মাস তাকে আটকে রাখতে পারে। আর জানিয়ে ইতিমধ্যে কিন্তু বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। গুন্ডা মুক্ত বাংলা, গুন্ডা মুক্ত বাংলা ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে। বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হলো। গুন্ডামি তোলাবাজির দিন শেষ হতে চলেছে বাংলায়। বিধানসভায় পাশের পর লোকভবনের সবুজ সংকেত চলে এসেছে। এবার সোমবার থেকে চালু হচ্ছে সেই গুন্ডা দমন আইন। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই আইনটির পোশাকি নাম দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। নতুন আইনে গুন্ডা বলতে কাদের বোঝানো হয়েছে? সমাজ বিরোধী কাজে জড়িত ব্যক্তি, সংগঠিত অপরাধে যুক্ত থাকার অভিযোগে চার্জশিটের নাম থাকা ব্যক্তি, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে অপরাধী বা অপরাধীকে যিনি সাহায্য করেছেন, সমাজের পক্ষে বিপজ্জনক বলে পরিচিত ব্যক্তি। নতুন গুন্ডা আইনে থাকছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতা। প্রশাসন চাইলে কোনো ব্যক্তিকে আটক করে রাখার নির্দেশ দিতে পারবে। সেক্ষেত্রে রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার নির্ধারিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার পুলিশ অফিসার এই ধরনের ডিটেনশন অর্ডার জারি করতে পারবেন। পুরনো অভিযোগ বা কোনো চার্জশিট না থাকলেও শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতেও কাউকে আটক করতে পারবে। গুন্ডা আইনের বলেই তাকে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত আটক করে রাখা যাবে। গুন্ডা আইনের এই প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতা ঘিরেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা আগে, গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়া নয়। বিরোধীরা গুন্ডা দমন আইনের যে দিকগুলো নিয়ে সংশয় প্রকাশ করছেন সেগুলোকেই আইনের জোরের জায়গা বলে মনে করছে রাজ্যের শাসক দল। দেখুন, এই গুন্ডা দমন আইন, যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে কোথাও দাঙ্গা বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দাঙ্গাকারী যারা বা যারা দাঙ্গা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা দাঙ্গা করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। এখানে দাঙ্গা হাঙ্গামা আমরা করতে দেব না। ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর আন্দোলনের আছে বারবার এ রাজ্যে সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। সরকার মনে করছে সেই পরিস্থিতি বদলাতেই দরকার কড়া আইন। তাই গুজরাট, উত্তরপ্রদেশের পথে হেঁটে এবার বাংলাতেও নতুন আইন আনলো বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নির্মল নাম নিয়ে বিভ্রাট। পানিহাটি নয়, মেদিনীপুরে নির্মল ঘোষকে কমিটিতে স্থান ঋতব্রত শিবিরের। মমতার প্রতি আস্থা আছে বলেও আচমকাই শনিবার তৃণমূলের বিদ্রোহী ক্যাম্পে যান পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আমন্ত্রণ ছিল বলে দাবি করেন নির্মল। কেউ ওনাকে বৈঠকে ডাকেনি, পাল্টা জানায় ঋতব্রত শিবির। পানিহাটির নির্মল ঘোষ অনাহুত, মেদিনীপুরের নির্মল ঘোষকে স্বাগত। তৃণমূলের ঋতব্রত শিবিরে নির্মল বিভ্রাট। নির্মল ঘোষ মেদিনীপুরের, উনি আমাদের সাথে আছে, বাট পানিহাটি নির্মল ঘোষ একই নাম, তো কনফিউশনটা হয়ে যাচ্ছে। ওনাকে আমরা মিটিংয়ে আহ্বানও করিনি, কাজে ওনার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি না বা আগামী দিন আমরা নেবও না। ঋতব্রত শিবিরে পদ পেয়ে মেদিনীপুরের তৃণমূল নেতা নির্মল ঘোষ বলছেন তিনি এর আগে বঞ্চিত ছিলেন। দিদির সঙ্গে ছিলাম, যেভাবে আমরা বঞ্চিত হয়েছি আমি আগেই বলেছি, এটা নিয়ে আমি বলতে চাই না। তার ফলেই আবার মানুষের সাথে কাজ করার জন্য আবার এখানে কাজ তো করবোই, কাজ তো আমরা করি, লড়াই করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আর এখানে তো কাজ করতেই চাই। অন্যদিকে শনিবার হাসি মুখে খোশ মেজাজে ঋতব্রত তৃণমূলের ক্যাম্পে পৌঁছে যান আরেক নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তিলোত্তমার ধর্ষণ ও খুনের পর দেহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, এমনকি লটারি জালিয়াতিরও অভিযোগ উঠেছে। নির্মল ও তীর্থঙ্করের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসার পর পুলিশ দুজনকেই খুঁজছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই
বাবা ছেলে গা ঢাকা দিয়েছেন। তাদের খোঁজে TV9 বাংলাও বাড়িতে পৌঁছে গিয়েছিল। নির্মল ঘোষ নেই, আমরা নির্মল ঘোষের এই বাড়ি, সে বাড়ির একবার বেল টিপি। নির্মল বাবু বাড়ি আছেন? ও নির্মল বাবু, নির্মল বাবু বাড়ি আছেন? নির্মল বাবু আছেন? বাড়ি নেই? কবে থেকে নেই? অনেকদিন থেকে নেই। কোথায় গেছে? উনি বাইরে আছেন। বাইরে গেছে? আপনি কি? ছেলের মেয়ে। এই আবহে শনিবার ঋতব্রত শিবিরের বৈঠকে অযাচিতভাবেই উপস্থিত হয়েছিলেন নির্মল ঘোষ। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। ঋতব্রত অবশ্য স্পষ্ট জানিয়ে দেন পানিহাটির নির্মল অনাহুত। আবারও লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি যে নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই। আমাদের স্কিম অফ থিংসের পরিকল্পনায় দূর দূরান্ত তক, মাইল মাইল তক নির্মল ঘোষের কোনো সম্পর্ক নেই। গ্রেফতারি এড়াতেই কি ঋতব্রত শিবিরে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ? বিজেপি স্পষ্ট বলছে, যে কমিটিতেই থাকুন না কেন, অন্যায় করলে উনি গ্রেফতার হবেন। যে মিটিংয়ে যাই, যেখানেই যান, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। আইনের পথে চলবে, উনি অ্যারেস্ট হবেন। উনি যে কমিটিতে থাকুন, যার সঙ্গেই থাকুন, আইনের পথে চলবে। ঋতব্রত শিবিরের কাছে তিনি অনাহুত, তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। পানিহাটিতে নিজের বাড়ি থেকেও বেপাত্তা। এবার কি করবেন পানিহাটির নির্মল? প্রদীপ্তকান্তি ঘোষ ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সীমান্তবর্তী এলাকায় কি কি সন্দেহজনক কাজ হয়, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্য মনে আছে তো? এবার সীমান্তবর্তী এলাকার মাদ্রাসাগুলো, বিশেষ করে সরকারি অনুদানহীন মাদ্রাসাগুলো সরকারের আতশ কাচের নিচে। 12টি জেলায় ঘুরবে বিজেপি সরকারের 18 সদস্যের কমিটি। এসে তারা রিপোর্ট জমা দেবে। 21শে জুলাইয়ের মধ্যে তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে। আর এই রিপোর্টের পরই এই মাদ্রাসাগুলোর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সালটা 2002। খারিজি মাদ্রাসার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সীমান্তবর্তী এলাকায় মাদ্রাসায় দেশবিরোধী কাজ হয়, বুদ্ধদেবের সেই মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢালে। প্রায় 2 যুগ পর সরকারি অনুদানহীন মাদ্রাসায় কড়া নজর বিজেপি সরকারের। 12টি জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসা পরিদর্শনে সংখ্যালঘু দফতরের বিশেষ টিম। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 12 জেলায় 18 সদস্যের কমিটি করে মাদ্রাসা পরিদর্শনের সিদ্ধান্ত। কি পড়ানো হয় মাদ্রাসাগুলিতে, নথি খতিয়ে দেখবে কমিটি। 15 থেকে 21শে জুলাই পর্যন্ত চলবে মাদ্রাসা পরিদর্শন। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। মাদ্রাসা ভারতবর্ষে সব জায়গাতেই, পশ্চিমবাংলাতেও স্বাধীনতার আগে থেকে আছে। সেইটাকে বন্ধ করে দিতে হবে এরকম কোনো মনোভাব দেশের সরকারও নেয়নি, কোনো রাজ্যের সরকার। এ রাজ্যে অন্য যারা সরকারে ছিলেন তারা কেউ কখনো নেননি। ফলে আমরা হঠাৎ খামোখা বন্ধ করতে যাব কেন? একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন, খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। তখন তিনি কিন্তু এটা তো আর স্বপ্নাদেশ পেয়ে বলেননি। একজন মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে থাকা ব্যক্তি এটা বলেছিলেন এই জন্য কারণ তার কাছে আইবি, সে কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, পুলিশ প্রশাসনের ইনপুট ছিল বা ইনফরমেশন ছিল। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ, কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা, টেররিজম, সেটা বন্ধ হওয়ার দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না। এখানে আমরা দেখেছি বিগত দিনে যে এই মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসায় অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা চাই না। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা মুসলমান, যারা এই খারিজি মাদ্রাসায় যাচ্ছে, কি পড়াশুনো করছে, তারা আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আনতে চাই। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন মাদ্রাসাগুলিকে মূল স্রোতে আনতে, তাকে সফল হতে দেওয়া হয়নি। এবার বুদ্ধদেবের স্বপ্নের বাস্তবায়ন কি বিজেপি সরকারের হাতেই হবে? সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদে এবারে সবথেকে বড় চমকের নাম কি বলুন তো? সবথেকে বড় চমকের নাম হলো বিজেপি। সেখানে এক ধাক্কায় 2 থেকে 8-এ পৌঁছে গিয়েছে বিধায়কের সংখ্যা। আর এই মুর্শিদাবাদেই রয়েছে উপনির্বাচন। সেই কেন্দ্রে দাঁড়িয়ে, অর্থাৎ হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া রেজিনগর কেন্দ্রে দাঁড়িয়ে সেটা দখল নেওয়ার হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগরটা দেবেন তো? দেবেন, একটা নয় 2টো ব্রিজ দেব। রেজিনগরে পদ্ম ফোটানোর আহ্বান মুখ্যমন্ত্রীর। দুহাত ভরে দেব, রেজিনগরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর।
বাংলা দখলের পর আরও অপ্রতিরোধ্য বিজেপি। ফলতা উপনির্বাচনে জয় এসেছে লক্ষাধিক ভোটে। জামানত খুঁইয়ে তৃণমূল চতুর্থ স্থানে। সামনে আরও দুটো উপনির্বাচন, একটি শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা নন্দীগ্রাম, অন্যটি হুমায়ুন কবিরের রেজিনগর। নওদা হাতে রেখে রেজিনগরে হুমায়ুন তার ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করবেন। শুক্রবার মুর্শিদাবাদে একগুচ্ছ কর্মসূচির ফাঁকে রেজিনগর কর্মী সভায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে রেজিনগর জয়ের জন্য ঝাঁপানোর ডাক দেন শুভেন্দু। জুড়ে দেন উন্নয়নের হরেক ডালি। একটা নয়, দুটো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে। মুর্শিদাবাদের মানুষকে ডবল বা সোনার বাংলা গড়া যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে সেগুলো আগে 8টা সিটে করুক না, তারপরে রেজিনগরকে টার্গেট করবে। 2011-তে এই রেজিনগর থেকে প্রথমবার কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন হুমায়ুন কবির। তারপর তৃণমূলে যোগ দিয়ে 2013-তে উপনির্বাচনে হেরে যান। এরপর 2016-তে নির্দল প্রার্থী হিসেবে লড়াই দিয়েও জিততে পারেননি। 2024-এ সেই রেজিনগরে 58,876 ভোটে জয়ী হন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। যে হুমায়ুন কিছুদিন আগে রেজিনগরে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে জোড়া এফআইআর হয়। সেই দিকে ইঙ্গিত করে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু, পাল্টা জবাবও দিয়েছেন হুমায়ুন। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? কে হিন্দু মুসলমান করে সেটা গোটা বাংলা জানে। এই শুভেন্দু অধিকারী বলেনি যে আমি সনাতনীদের ভোটে জিতেছি। মাস দুয়েক আগে যে আসনে 51% বেশি ভোট পেয়ে জিতেছেন হুমায়ুন, সেই রেজিনগর নিয়ে কেন আত্মবিশ্বাস তৈরি হচ্ছে বিজেপি অন্দরে, তার ইঙ্গিত গত কয়েকটি ভোটে বিজেপির ভোট বৃদ্ধি এবং মুর্শিদাবাদ জেলায় সার্বিক ফল। 2016-তে বিজেপি মাত্র 6% ভোট পেয়েছিল রেজিনগরে। 2024-এর লোকসভা নির্বাচনে সেই আসনেই 24% ভোট পেয়ে 3 নম্বরে ছিল বিজেপি। আর 26-এর ভোটে সেই রেজিনগরেই তৃণমূলকে তৃতীয় স্থানে ঠেলে বিজেপি উঠে আসে 2 নম্বরে। ভোট শতাংশও বাড়ে। মুর্শিদাবাদ জেলায় 22টি আসনের মধ্যে এবার 8টিতে জিতেছে বিজেপি। 2021-এ ছিল মাত্র 2টি। এই রেজিনগর বিধানসভা কেন্দ্রেই বাড়ি হুমায়ুনের। সেখানেই বাবরির ধাঁচে মসজিদে হাত দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। উপনির্বাচনে মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তায় ভরসা করে রেজিনগর কি বিজেপি নগর হতে চলেছে? আলোচনার নতুন মশলা নবাবগড়ে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শুধুই কি উপনির্বাচন, আরও একটা ভোটের গুঞ্জন কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। আসছে পুরো ভোট। এবার আর ফিসফিসানি নয়, বরং মন্ত্রীরা, নেতারা তারা জোর গলায় বলছেন বছরের শেষেই এই বাংলা আরও একটা ভোটযুদ্ধের মুখোমুখি হতে চলেছে। যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। ইঙ্গিত মুখ্যমন্ত্রী আগেই দিয়ে রেখেছেন, সেটাই আরো স্পষ্ট করে দিচ্ছেন মন্ত্রীরা। দুয়ারে এবার পুরো ভোট, আর বেশি দিন হাতে নেই। দুর্গাপুর বলুন, হাওড়া বলুন, ভোট হয়নি এতদিন ধরে। তাছাড়া মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। আজকে তৃণমূল, আমাদের সরকার আসার পর তৃণমূলের কাউন্সিলররা সারা প্যান বেঙ্গল কেউ কাজ করছে না। আমরা তো অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজটা মোটামুটি চালানোর চেষ্টা করি, কিন্তু কাউন্সিলর তো দরকার, তাই জন্য ইলেকশন দরকার। বাংলার আগের ভোট বদলে দিয়েছে সব সমীকরণ। বিধানসভার লড়াইয়ে উল্টে পাল্টে গেছে সরকারটাই। এরপর সামনে আসছে পুরসভা দখলের যুদ্ধ। কলকাতা থেকে হাওড়া কিংবা বিভিন্ন জেলা, যেখানে পুরসভা এখন প্রশাসকের হাতে, সব জায়গাতেই ভোট আসন্ন। মন্ত্রীরা তো রীতিমতন ভোট যুদ্ধের সময় ঘোষণা করে দিচ্ছেন। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা। আমাদের ভাটপাড়া তো হবেই, নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। পরিবহন মন্ত্রী এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং জানালেন যে যেসব পুরসভায় ভোট অর্থাৎ বোর্ড ভেঙে গেছে সেই সব পৌরসভায় পাবলিক পরিষেবার স্বার্থে ভোট নভেম্বর বা ডিসেম্বরে হতে পারে। শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকাতে ইতিমধ্যে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, ব্যারাকপুর পুরসভায় চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। সিংহভাগ জেলাতেও একই ছবি, লাটে উঠছে পুরো পরিষেবা। এই অবস্থায় ধীরে চলো নীতি একেবারেই নয়, বরং পুরোযুদ্ধে ঝাঁপাতে তৈরি প্রশাসন। বিজেপিও তৈরি আরও এক রাজনৈতিক লড়াই জিততে। আমি বলেছি স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবে।
জনতার ভোটের সুনামিতে ভর করে বাংলা জয়ের পর এবার পুরো ভোটেও পদ্ম পতাকা ওড়াতে কোমর কষছে গেরুয়া শিবির। সেই সূত্রে শহরের রং কি এবার গেরুয়া হতে চলেছে? তবে ছন্নছাড়া তৃণমূল আদৌ লড়াই করার জায়গায় পৌঁছতে পারবে কি, এই প্রশ্নটাও ঘুরছে সমান তালে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কয়লা, যাকে বলা হয় কালো সোনা, বহু রাজনীতিকরাই কয়লা পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এবং তাল তাল টাকা নাকি তাদের বাড়িতে রয়েছে এই পাচারের চক্রের সঙ্গে জড়িত থেকে। এরকম বহু অভিযোগ আজও রয়েছে আর অতীতেও উঠেছিল। আর এবার ডাবল ইঞ্জিন সরকার বাংলায়, আর তারপর শুরু হয়েছে অভিযান, আর সেই অভিযানে ধরা পড়েছে টন টন কয়লা। কয়লা চুরি রুখতে বড় সাফল্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বাংলা আর ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে উদ্ধার 428 মেট্রিক টন কয়লা। দুই রাজ্য থেকে টন টন কয়লা এভাবেই পাচার হয়ে যাচ্ছিল। কোল ইন্ডিয়ার অধীনস্থ BCCL এর ধানবাদের সিজুয়া, গোবিন্দপুর, কুস্তর, কাতরাসের মতন এলাকা থেকে কয়লা চুরির অভিযোগ দীর্ঘদিনের। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ECL এর সালানপুর, সোনপুর, বাজারির মতন বাংলার এলাকায় চলে অভিযান। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর কয়লা। যে পাচার হচ্ছিল কয়লা তা কিন্তু তারা হাতে নাতে পাকড়াও করে। এই ঘটনায় কারা যুক্ত, এই কয়লা অবৈধভাবে কোথায় পাচার হচ্ছিল তা কিন্তু খতিয়ে দেখছে CISF এবং জেলা পুলিশ। কয়লা চুরি রুখতে সম্প্রতি অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জিরো কোল লিকেজ কর্মসূচি নেয়। সেই অভিযানে উদ্ধার হয়েছে 428.34 মেট্রিক টনেরও বেশি অবৈধ কয়লা। 4টি FIR দায়ের করে বেআইনি কারবারিদের বিরুদ্ধে তদন্ত চলছে। একটি ট্রাক, 13টি মোটর বাইক এবং অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত অভিযানে এসেছে এই সাফল্য। তৃণমূল জমানায় কয়লা চুরির অভিযোগ নতুন নয়। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মলয় ঘটক কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অনেকেই। কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন বুদবুদ থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল। এই প্রেক্ষাপটে কয়লা পাচার কাণ্ডে তৎপরতা বাড়িয়েছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ CISF। কয়লা নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কেন? কয়লা, পাথর, বালি, গরু, আর এর টাকা বহু জায়গায় গেছে, বহু লোক যুক্ত আছে। বাংলার এই যে অর্থনীতি সেটা কলুষমুক্ত হোক। বেআইনি কয়লা পাচারে কয়েক হাজার কোটি কালো টাকা বিদেশে পাচার, সেটা হতো হাওয়ালা সিন্ডিকেটের মাধ্যমে, যেটা দাবি করেছিল ED। এবার সেই কয়লা চুরির রাস্তাটাই কেটে ফেলতে এগোচ্ছে অমিত শাহের মন্ত্রক। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল আমলে কি না কি চুরি হয়েছে, কয়লা থেকে শুরু করে নয়াঞ্জলি পর্যন্ত। তবে ওই হ্যাংওভারটা বোধহয় এখনো কাটেনি। তার কারণ হাইকোর্ট রিপোর্ট দিতে বলেছিল জেলা শাসককে। কিসের রিপোর্ট? কোথায় কোথায় নয়াঞ্জলি বুঝিয়ে বেআইনিভাবে নির্মাণ গড়ে উঠেছে সেই সংক্রান্ত রিপোর্ট। কিন্তু যেই রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট পেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি রুষ্ট হয়েছেন। তাই উত্তর 24 পরগনার জেলা শাসককে তিনি সশরীরে এসে রিপোর্ট দেখাতে বলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে একটা বিশেষ কিছু নিশ্চয়ই হয়েছে। কিন্তু এত কথা বললাম, এই এত কুকীর্তির মাথা কে জানেন? মানে যে নয়াঞ্জলি বুঝিয়ে এই যে বেআইনি নির্মাণগুলো হয়েছে, কার নির্দেশে, কে এর পেছনে রয়েছে জানেন? দেখুন, গুগল সার্চ করলে দেখা যাবে সব থেকে বড় জলজ প্রাণীর নাম কি। নাম বেরোবে, দেখবে সুজিত বোস। যেরকম জল হচ্ছে জল খেয়ে তার নাম হচ্ছে সুজিত বোস। কারণ এত জলাজমি খেয়ে ফেলেছেন, উনি হজম করেছেন। ওর থেকে বড় জলজ প্রাণী পশ্চিমবাংলায় নেই। সুজিত বসু বিধাননগরের প্রাক্তন বিধায়ক, সেই সূত্রে লেকটাউন বাঙ্গুরের প্রাক্তন মসিহা। সুজিতের বিরুদ্ধে শুধু চাকরি চুরির অভিযোগ নয়, নয়াঞ্জলি চুরির অভিযোগ। উল্টোডাঙ্গা থেকে বাঙ্গুর VIP রোডের পাশে নয়াঞ্জলি একেবারে দিনের আলোয় বুঝিয়ে দিয়েছিলেন সুজিত। কোনো রাগঢাক না রেখে নাম দিয়েছিলেন সৌন্দর্যায়ন। কোথাও নয়াঞ্জলি বুঝিয়ে পার্ক, কোথাও নয়াঞ্জলি বুঝিয়ে পার্কিং, কোথাও বেআইনি নির্মাণ। প্রকৃতির ভারসাম্যের সর্বনাশ করে সরকারি খাস জমি নিয়ে ছিনিমিনি খেলেছিলেন সুজিত। চোখ বুঝেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। বিগত সরকার থাকাকালীন হাইকোর্ট রায় দিয়েছিল ওই জলাজমি পুনরায় উদ্ধার করে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দিতে। সেই হাইকোর্টের রায়কে ইগনোর করে সরকার চলেছে। নয়াঞ্জলি বোঝানো, জবরদখল এবং বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই জেলা শাসককে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল। আজ নয়, 2022 সালে। জবরদখলের অভিযোগ সত্যি মেনে নিয়েও হাইকোর্টের নির্দেশ মেনে রিপোর্ট জমা দেননি জেলা শাসক। 15 জুন চূড়ান্ত বিরক্তি প্রকাশ করে হাইকোর্ট। তারপরেও দায়সারা রিপোর্ট জমা জেলা প্রশাসনের। গ্রুপ ডি স্টাফের ফাইল করা রিপোর্ট দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন,
জেলা শাসককে আসতে বলুন। উনি কি নিজেকে ডিভিশন বেঞ্চের চেয়েও বড় মনে করেন? জেলা শাসককে বিচারপতি পার্থসারথী সেনের প্রশ্ন, প্রধান বিচারপতিকে অসম্মান করছেন, আপনি এত ব্যস্ত? জেলা শাসককে নির্দেশ দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে বলেন, আমাদের মনে হচ্ছে ইচ্ছা করেই নির্দেশ অমান্য করছেন, তাই সশরীরে আসতে হবে হলফনামা নিয়ে। হাইকোর্টের কড়া অবস্থান দেখে খুশি লেকটাউন বাঙুরের মানুষজন, সব রাগ সুজিতের উপরেই। এটা সর্বজন বিদিত যে এই ব্যাপারে মূল মাথা হচ্ছে সুজিত বোস এবং তার ছেলে সমুদ্র বোস। ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা সেটা নষ্ট করে দিয়েছে। আমি আজকে বাঙুরে আসবো বলে ফোন করে আমাকে আসতে হচ্ছে, সেটা হচ্ছে জল জমেছে আমার কারণ তো বিভীষিকা। উল্টোডাঙ্গা থেকে নিয়ে পুরো বাঙুর লেকটাউন পর্যন্ত পুরো উনি জলহস্তি ট্যাপে খেয়ে নিয়েছে। দেখিয়ে দিল আমরা এটাকে সৌন্দর্য করছি। একটা সৌন্দর্য করতে গেলে খালটাকে রেখে দিয়েও তো সৌন্দর্য করা যায়। জলাজমি শুধু বোঝানো নয়, জলাজমির ধারে বেআইনি নির্মাণ হয়েছে যথেচ্ছভাবে এবং বাণিজ্যিক পারপাসে ব্যবহৃত হচ্ছে। সেখানে বিভিন্ন বড় বড় গাড়ির শোরুমকে ভাড়া দেওয়া হয়েছে তারা যাতে পার্কিং করতে পারে, বড় বড় বিয়ে বাড়িগুলোর এন্ট্রান্স যাতে হয় সেখানে গাড়ি পার্কিং করতে পারে, সম্পূর্ণটাই জলাজমির বুঝিয়ে হয়েছে। হাইকোর্ট কি নয়াঞ্জলি ফেরানোর নির্দেশ দেবে? বেআইনি নির্মাণ ভেঙে স্বমহিমায় ফিরবে কি নয়াঞ্জলি? আমাদের এই সরকার এটাকে যদি আবার পুনরায় নয়নজলিতে না ফেরাতে পারে তাহলে বিধাননগরের অবস্থা খুবই শোচনীয় এবং আমাদেরকে এরকম জলেই ডুবতে হবে। নয়নজলি ভরাট হলে কী হয়, কলকাতার ড্রেনেজ ব্যবস্থা যেমন অচল হয়ে যায়, কলকাতা ফ্লাডেড হয়ে যায়। যত নয়নজলি ভরাট হবে, যত পূর্ব কলকাতার জলাভূমি ভরাট হবে, যত পুকুর ভরাট হবে, তত কলকাতায় প্লাবিত হবে, অল্প বৃষ্টিতেই প্লাবিত হবে। ভরা বর্ষায় লেকটাউন বাঙুরের সবচেয়ে বড় ভাবনা এটাই। চুরির চেষ্টা কিছুতেই থামছে না। এর আগে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারে খোঁজ মিলেছিল লক্ষ্মী ছেলের, আর এবারে অন্নপূর্ণা ভাণ্ডার, সেক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও জালিয়াতির খোঁজ মিলছে। অর্থাৎ ছেলেরা তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে নাম দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এ রাজ্যের সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বারবার একটাই বার্তা দিয়ে গিয়েছেন, তারা প্রকল্পে কোনো রকম কারচুপি তারা বরদাস্ত করবেন না। অর্থাৎ এক্ষেত্রে কোনো যে ছাড় নয় সেটাও কার্যত স্পষ্ট। দেখুন, রাকিবুল থেকে মোস্তাফিজুর, মুর্শিদাবাদে খোঁজ মিলেছিল একের পর এক লক্ষ্মী ছেলে। আদতে তারা লক্ষ্মী নন, তারা জালিয়াত। ছেলে হয়েও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন বছরের পর বছর। এবার মিলল ছেলে অন্নপূর্ণা। শুনে অবাক হচ্ছেন? বিজেপি সরকার মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে। শুরু হয়ে গিয়েছে অ্যাকাউন্টে টাকা দেওয়া। আর সেই টাকা হাতাতে এবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন ধুলিয়ানের এক যুবকের। হয়তো ভেবেছিলেন ছেলে হয়েও তৃণমূল জামানায় যেমন জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডার মিলত, সেভাবে হয়তো অন্নপূর্ণার টাকাও পেয়ে যাবেন। কিন্তু সে গুড়ে বালি। রাজ্যে পালা বদল হয়েছে। দুর্নীতিতে জিরো টলারেন্স নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ফলে তথ্য যাচাইয়ের সময় ধরা পড়ে গেল জালিয়াতি। ধুলিয়ানের পুরো আধিকারিকদের তৎপরতায় জারি জুরি শেষ নূর ইসলামের। তৃণমূলের আমলে পুরুষ লক্ষ্মী ভান্ডার পেয়ে অভ্যস্ত। আপনারা বিগত দিনে দেখেছেন যে পুরুষরাও লক্ষ্মী ভান্ডার পেয়েছে। তো আজকে তারাও তাদের মনের মধ্যে এখনো পর্যন্ত তৃণমূল যে সরকার চলে গেছে, এখন যে আইনের শাসন কায়েম হয়েছে, এখন যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা তাদের মাথায় নেই। তবে যে সাইবার ক্যাফে থেকে ফর্ম করেছিলেন নূর, সেই সাইবার ক্যাফে মালিক অবশ্য সাফাই দিতে ছাড়েননি। এটা কম্পিউটারে একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। মিস্টেকের জন্য আমি সরি বলেছি, ঠিক আছে। এবার কি করব, মিস্টেক যখন হয়ে গেছে, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে একটা মিস্টেক হয়ে যাচ্ছে। বাংলায় একটা প্রবাদ বেশ প্রচলিত, দ্বারকাকে স্বাদ হইল কোকিলা সাজিতে, যেটা তৃণমূল জামানায় ভুরি ভুরি সামনে এসেছিল। কিন্তু বদলের সরকারে সেই সবে আপাতত ইতি। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বর্ষা ভেজা রাস্তার পদে পদে বিপদ। কাদা রাস্তা থেকে বাঁচতে তৈরি হয়েছিল কালভার্ট, কিন্তু সেই কালভার্ট শুরুর আগেই শেষ। নেপথ্যে সেই কাঠমানির কালি। জঙ্গলমহলে নাকি উন্নয়ন হয়েছে, বাস্তবটা এবার দেখুন। ঝাড়গ্রামের রামগড়ে নবনির্মিত কালভার্ট, কিন্তু কাজ শেষের আগেই এই তার হাল। 2024 সালে বিনপুর 1 নম্বর ব্লকের খাস জঙ্গল থেকে মুরার রাস্তার ওপর
বক্স কালভার্টের শিলান্যাস হয়। প্রকল্পে ধার্য হয় 1,23,00,000 টাকা। কালভার্টের কাজ এখনও শেষ হয়নি। তার আগেই ব্রিজের মাঝ বরাবর একাধিক জায়গায় ফাটল। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্পষ্ট। তৃণমূল নেতাদের কাটমানিটি কি ফল ভুগতে হচ্ছে জঙ্গলমহলবাসীকে? এই ব্রিজটার উপর যে উপরের এই লেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেয়ারে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এবং ব্রিজে ওঠা এবং নামা ওই প্রান্তে এবং এই প্রান্তে দুদিকেই কাঁচা মাটি দেওয়া আছে। দুর্নীতি মানে এটা সম্পূর্ণ কমা মাল দিয়ে পোল তৈরি করা হয়েছে। এখানে অনেক সাইডে অনেক ফেটে গেছে পোলের, কোনো কিছু কোনো অসুস্থ নাই পোলটাতে, দুদিন পরে পোল পড়ে যাবে। কালভার্টের এই দশায় যাতায়াতে ভরসা পাশের রাস্তা। বর্ষায় সেখানেও বিপদের গন্ধ। নদীতে জল বাড়লেই তার চিহ্ন মেটার আশঙ্কা। বিডিও অফিস থানায় যেতে তখন মুরারবাসীদের ঘুর পথে পাড়ি দিতে হবে প্রায় 40 কিলোমিটার পথ। ভরসার এই রাস্তাটি আবার বাঁকুড়ার রায়পুর সারেঙ্গার মতো এলাকাবাসীর ঝাড়গ্রামে প্রবেশ পথ। ফলে ভরা বর্ষায় ঘনাচ্ছে শঙ্কার নই। বর্ষা হলে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ। হ্যাঁ, আমাদের এধার না যাওয়া যাবে রামগড়, না যাওয়া যাবে বামুনডিয়া। হ্যাঁ, কাছে রাস্তা ভেঙে গেলেই শেষ। ব্লক অফিস, পঞ্চায়েত, থানা, ফাঁড়ি সমস্তটাই অকেজো হয়ে যাবে। আমরা চাইছি যে এটা সংস্কার হোক, যাতে আমাদের অসুবিধায় আমরা না পড়ি। জনতার দরবারে বিধায়কের কাছে বার্তা পৌঁছেছে। তৃণমূল জামানায় নির্মাণ সংস্থার দুর্নীতির দিকেই আঙুল তুলছেন তিনি। কতটা সমাধান হলো সেগুলো আমরা দেখব। এখানে দুর্নীতি হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, অর্ধেক ব্রিজ করে পালিয়ে গেছে কনস্ট্রাকশন কোম্পানি মাইতি কনস্ট্রাকশন। কিসের জন্য পালিয়ে গেছে? টাকা কে দিল? সেই ব্রিজ ও পরিদর্শনে আমি যাব। মানুষ অসহায় অবস্থায় রয়েছেন, এখানে নর্দমার মধ্যে বসবাস করছেন, সেইগুলো দেখার জন্য আমি এই দরবারে এসেছি। গ্রামের প্রায় 300 পরিবারের ভরসা কালভার্ট। তাতেই আবার কেলেঙ্কারির কালি। ফাটল পর্বের পর আবার গুণমান পরীক্ষা তোড়জোড় শুরু হচ্ছে। গ্রামবাসীদের ক্ষোভের সঙ্গে মিশছে আক্ষেপের সুর। ভাগ্যিস উদ্বোধনটা হয়নি। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। বাঁশের সেতু যেন ট্রাপিজের খেলা, মানে এদিক ওদিক যে কোনো সময় বিপদ গড়াতে পারে। প্রশাসনকে জানিয়েছিলেন ঝাড়গ্রামের বাঁশপাহাড়ির মানুষজন যে তাদের একটা পাকা সেতু করে দেওয়া হোক, কিন্তু সেসবের কোনো বালাই নেই। এবার পালা বদল হয়েছে, বিজেপি সরকার এসেছে। তারা আশায় বুক বাঁধছেন বাঁশপাহাড়ির মানুষ বাঁশের বদলে এবার একটা কংক্রিটের সেতু পাবে। এই ছবি দেখলে যে কেউ বলতে পারেন হয়তো কোনো অ্যাক্রোব্যাটিক কসরত চলছে। সার্কাসে নিশ্চয়ই দেখেছেন দড়ির উপর দিয়ে সাইকেল চালানোর খেলা। এটা খানিকটা সেরকমই, তবে দড়ির উপর নয়, ভঙ্গুর বাঁশের সেতুর উপর। দুরু দুরু বুকে প্রাণ নিয়ে নিত্যদিনের যাতায়াত। একটু পা হড়কালেই পপাত চক, মানে অবধারিত দুর্ঘটনা। ভোট আসে ভোট যায়, কিন্তু জঙ্গলমহলের এই বাঁশপাহাড়িতে ছবিটা বদলায় না। বছরের পর বছর ধরে পাকা রাস্তা, স্থায়ী সেতু ছাড়াই এভাবেই জীবন চলছে। 10,000 লোক এটা রাস্তা দিয়ে যাতায়াত করি। একটা কাঠের পোল করেছি বাঁশ দিয়ে, সেটাও ভাঙে গেছে। আমাদের সবচেয়ে পুরো দমটা উপকার হবে। আমাদের যাতায়াত এখন বন্ধ আছে, যাতায়াত করতে পারছি না বাঁশপাহাড়ি চাকার বা বিলপাহাড়ি। আমাদের নিজেরা টাকা তুলে বাঁশের সেতু তৈরি করলেও ফি বছর বর্ষায় সেই সেতু ভেঙে যায়। সেতু ভেঙে গেলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে খেড়িয়ারাঁতা, দেশমূল সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের 10,000 মানুষ। আর তা না হলে 10 কিলোমিটারের বদলে অন্তত 40 থেকে 45 কিলোমিটার ঘুরে তাদের যেতে হয় বাঁশপাহাড়িতে। সমস্যা রয়েছে, এখন কাঠের একটা ব্রিজ আছে আমাদের। এই ব্রিজটাতে আমরা যে কোনো সমস্যায় পড়ি তখন আমাদের কি হয়, এই সেতু যাওয়া আসা করতে হয়। কিন্তু ভাঙা সেতু, সেই সেতুটা আমরা নিজেদের গ্রামের মানুষ পরিশ্রম করে নিজেই বানিয়েছি। কোনো পঞ্চায়েতে কোনো হেল্প নেই, কিছু নেই। এখন আমরা দীর্ঘদিন ভোগ করছি। যদি কেউ রোগী মারা যায় তাহলে আমাকে ঘরে মারা যেতে হয়। রাজ্যে পালা বদল হয়েছে। বিনপুরে বিজেপিকে জিতিয়েছেন এলাকার মানুষ। আর এই দুর্দশার কথা শুনে তার সমাধানেরও আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রণত টুডু। সেটাকে একটা পাকা একটা ব্রিজ বানানোর, ছোটো ছোটো যে সেতু বলুন বা ব্রিজ বলুন, ছোটো সেগুলো বানাবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে কিছু গত 15 বছর ধরে টিএমসি যে জামানা ছিল, সেখানে কিন্তু রাস্তা থেকে শুরু করে ব্রিজ বা ছোটো ছোটো সেতু এগুলো বানানোর যেগুলো দরকার ছিল, তো সেগুলো কিন্তু হয়নি। তো আমাদের তরফ থেকে অবশ্যই আমরা সেগুলোকে মেকআপ দেবো এবং সুন্দরভাবে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার। এই প্রান্তিক মানুষগুলোর ভাগ্যের চাকা কিন্তু ঘোরেনি। নতুন সরকারের আশ্বাসে আশার আলো দেখছেন এলাকার মানুষজন। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।
দেখুন, ডাবল ইঞ্জিন সরকার আসার পর আরামবাগে কিন্তু একটার পর একটা আমরা নতুন প্রকল্প দেখতে পাচ্ছি, আর এবারে সেখানে ডাবল সেতুও তারা পেয়ে যাচ্ছেন। প্রাণের ঝুঁকি নিয়ে আর যাতায়াত করতে হবে না সাধারণ মানুষকে। দেখুন, বিজেপি সরকার আসছে, সেতু হচ্ছে খুবই আনন্দ, সকলেই আনন্দ। এত তাড়াতাড়ি হবে ভাবতে। নড়বড়ে নয়, পাকাপোক্ত ব্রিজ পাচ্ছে আরামবাগ। রামকৃষ্ণ সেতুর বিকল্প 4 লেনের ব্রিজ হবে। নতুন সেতুর জন্য 395 কোটি টাকা বরাদ্দ বিজেপি সরকারের। সব ঠিকঠাক এগোলে বর্ষার পরেই শুরু হতে চলেছে কাজ। সরকার বদলাতেই দাবি পূরণে ঘোর কাটছে না আরামবাগবাসীর। খুব তাড়াতাড়ি রামকৃষ্ণ সেতু শুরু হবে। দ্বিতীয় রামকৃষ্ণ সেতু হলে যানজট মুক্ত হবে আরামবাগ, এটা বলাই যায়। এরকম অবস্থা কবে না কবে ভেঙে পড়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সব। নতুন সেতু হলে তবে ঠিক হবে। সরকারের কাছ থেকে আমার আবেদন এটাই যে ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি ভাবে বাগানো হয়। রামকৃষ্ণ সেতুর অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। বছর দুয়েক আগে দ্বারকেশ্বরের ওপর এই সেতুর একাংশ ভেঙে পড়ে। কয়েক মাস যাত্রীবাহী বাস সহ সব ধরনের পণ্যবাহী গাড়ি বন্ধ ছিল। বিগত তৃণমূল সরকারের সময় জোড়া তাপ্পি দিয়ে নীল সাদা রং করে ভোটের মুখে চালু করা হয়। এখনো বাস গেলেই কেঁপে ওঠে ব্রিজ। নতুন সেতু হলে চলাচল সহজ হওয়ার পাশাপাশি এলাকার ব্যবসা বাণিজ্যে উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজের একাংশ যেভাবে ভেঙে পড়েছে, যে কোনো সময় এই ব্রিজ ভেঙে পড়বে না এর তো কেউ গ্যারেন্টি দিতে পারে না। তাহলে আগের সরকারের কাছে নিশ্চয়ই মানুষের জীবনের কোনো দাম থাকেনি। নতুন সরকার মানুষের জন্য ভেবেছে। রাজ্যে পালাবদলের পর আরামবাগ মহকুমার 4 বিজেপি বিধায়ক বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দাবি জানায়। তাতেই জট কাটল। ডিপিআর রেডি করে জমা দেওয়া হয়েছিল এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে। রামকৃষ্ণ সেতু আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে। বিজেপি প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি রক্ষাও করে, সেটা আপনারা জনসমক্ষে দেখতে পাচ্ছেন, চাক্ষুষ দেখতে পেয়েছেন। 6 দশকের পুরনো হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরামবাগের এই সেতু ব্যবহার করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও কলকাতায় যাতায়াত করা হয়। এবার সেই রাস্তাই সুগম হতে চলেছে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এখন যে এলাকার খবর দেখাবো, সেই এলাকার মানুষকে তারকেশ্বর যেতে হলে বাসে সেই ছোটবেলায় উঠেছিলেন আর যৌবনে মাঝে 14টা বছর কেটে গিয়েছে আর বাস চলেনি। এবার খানাকুলের 24পুর গ্রামের মানুষ বাসে তারকেশ্বর যেতে পারবেন। রাজ্যে পালাবদল হয়েছে আর অনেকেই বলছেন খানাকুলের মানুষ আক্ষরিক অর্থেই পরিবহন ক্ষেত্রে বদল দেখলো। রাস্তার ধারে প্রতিটা মানুষ দেখি বাসকে দেখে হাসি মুখে একদম এই বাস যাচ্ছে, এই বাস যাচ্ছে, এই যে একটা প্রত্যাশা ছিল। চোখের সামনে বাস চলছে, ঘোর কাটছে না হুগলির খানাকুলের 24পুরের। আর বিপজ্জনকভাবে ট্রেকারের ছাদে উঠতে হবে না, ছুলোছুলি করতে হবে না পাদানিতে। এখন নিশ্চিন্তে এক বাসেই তারকেশ্বর। প্রায় 13-14 বছর বাস বন্ধ থাকার পর অবশেষে চালু হওয়ায় খুশির আনন্দ 24পুরের বাসিন্দাদের চোখে মুখে। আমার কিছু ধন্যবাদ জানাচ্ছি, আমি চিন্তা করতে পারি আমার জীবনের শেষ দেখে যাবো। আমার 74 বয়স, আমি দেখে গেলাম বাস। জনসাধারণের পক্ষ থেকে খুবই সুবিধাজনক বিষয় বলে আমার মনে হয়। তৃণমূল জামানায় শুরু হতে না হতেই উঠে যায় বাস। অভিযোগ, তৃণমূল নেতাদের ছত্রছায়ায় থাকা ট্রেকার মালিকদের দৌড়াতে বাস চালানো কঠিন হয়ে পড়ে। অগত্যা ঝুঁকির যাতায়াত, তার ফলে অনেক দুর্ঘটনাও ঘটেছে। সরকার বদলের পর পুরসুরার বিজেপি বিধায়কের উদ্যোগে বাস ফিরল ট্র্যাকে। ইলিগাল টেকারদের বন্ধ করবার জন্য, যে লিগালভাবে যারা চলবে, নিয়ম অনুসারে প্যাসেঞ্জার নিয়ে যারা যাবে তারাই যাবে একমাত্র। যে বাস ছেড়ে যাবে সেটা আপনার 6টা 20 তারকেশ্বরে ট্রেন ধরাবে, আবার ওইখান থেকে যেটা ছেড়ে আসবে 8টা 20-তে লাস্টটা ছেড়ে আসবে। প্রায় 1.5 দশক পর বাস চালু হওয়ায় খানাকুল 1 ও 2 ব্লক পুরসুরার একটা অংশের বাসিন্দাদের বিরাট সুবিধা হলো। বালিপুর, চিলাডাঙ্গি, পুরসুরা, চাপাডাঙ্গা হয়ে তারকেশ্বরে যাবে বাসটি। ট্রেকারে ঝোলাঝুলির দিন শেষ, বাস আছে যে। অবশেষে যোগাযোগের কুল পেল খানাকুলের ছোট্ট জনপদ। হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। টালিগঞ্জের কিশোর কুমার ফলক যেতে আসতে আমার আপনার সকলেরই প্রায় চোখে পড়ে। আর সেখানে উদ্বোধক মিঠুন চক্রবর্তীর ফলক আছে, কিন্তু সেই ফলকটা পেছনে গিয়ে নবরূপে সজ্জার অরূপ বিশ্বাসের ফলকটা সেটা সামনে চলে আসে। এবার বিজেপির কালচারাল সেল তারা ময়দানে নেমেছে। কিশোর কুমারের জন্মদিনের আগে এটার বন্দোবস্ত করা হবে। ফলকও যে চুরি হয় তার একদম দৃষ্টান্তের উদাহরণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আসল ফলক, যেখানে লেখা আছে উদ্বোধক মাননীয় শ্রী মিঠুন চক্রবর্তী সভাপতি 2000 সালে।
তারপরে এটা 2010 সালে ঠিক আবার এখানে দেখতে পাচ্ছি যে আবার একটা শিলান্যাস এখানে মানে একটা ফলক করা হয়েছে। 2000 সালের ছবি বদলে গেল 2010-এ। ফলকে কর্তৃত্বের হ্রাস। উদ্বোধক মিঠুন চক্রবর্তী চলে গেলেন মূর্তির একপাশে, আর সামনে সোনালী অক্ষরে জলজল করছেন তৎকালীন বিধায়ক অরূপ বিশ্বাস। এই বদলেও কোনো ম্যাজিক নেই, ছিল বিপুল প্রভাব আর রাজনীতি। সুতরাং এবার পাওয়া গেল ফলক চোর। তার আগে অরূপ বিশ্বাসের নামের সঙ্গে মানুষ বসিয়ে দিয়েছিলেন মেসি চোর। পুরোটাই চোরেদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাব শিষ্য অরূপ বিশ্বাস। তিনি এর থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন মানুষ? দুর্ভাগ্যজনক। লেজেন্ডদের নিয়ে রাজনীতির খেলা, তাদের রাস্তায় নামিয়ে আনা, এ দৃশ্য তো কম দেখেনি এ বাংলা। কিশোর কুমারী বাদ থাকেন কেন? 4 আগস্ট কিশোরের জন্মদিন, সেই দিনটি সামনে রেখেই বিজেপি কালচারাল সেল শোধনের কাজ শুরু করে। এতকাল যে ভুলগুলো হয়ে এসছে, যে অসম্মানগুলো হয়ে এসছে, সেইটার আর না হলেই ভালো বলে আমাদের মনে হয়। তাই আসল ফলকটি নিজের নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গায় সসম্মানে ফিরে আসুক, এটাই আমাদের একদম আবেদন থাকবে দায়িত্বপ্রাপ্ত 3 জন মানুষের কাছে। অর্থাৎ কোথাও গিয়ে যেন ফলক চুরির যে একটা অভিযোগ সেটাও কিন্তু তার বিরুদ্ধে উঠছে। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। বাংলা একটা প্রবাদ আছে না, কাঠের পুতুল, মানে নির্জীব কিছু বোঝাতে ব্যবহার করা হয় এই শব্দবন্ধ। কিন্তু এই কাঠের পুতুল বানিয়েই কিন্তু নতুন গ্রামের মানুষজন তারা কিন্তু নিজেদের ওপর অনেকটাই অহংকার পোষণ করতে পারেন। তার কারণ এই কাঠের পুতুল বানিয়ে জীবন জীবিকা তো চলছিলই, এবার তার পাশে জিআই ট্যাগ জুড়ল বলে বুঝতেই পারছেন কেন বললাম অহংকারের কথা। তবে না, এখানেই শেষ নয়। কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুল গ্রাম আপনারা জানেন, মাটির পুতুল বানানো হয় সেখানে। কৃষ্ণনগরের ঘূর্ণির পাশেও কিন্তু এই জিআই ট্যাগ যুক্ত হলো। পুতুল নেবে গো পুতুল, সেই বাংলার স্বাদের নিজস্ব পুতুল পেল জিআই স্বীকৃতি। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে রাজপরিবারের মূর্তি তৈরির জন্য কয়েকজন শিল্পীকে নিয়ে আসা হয় ঘূর্ণিতে। জলঙ্গি নদীর এঁটেল মাটি দিয়ে চলে শিল্পকর্ম। যেসব মূর্তির কারুকাজে লুকিয়ে আছে শিল্পীর পরিশ্রম, প্রতিভা ও অধ্যাবসায়। মাটি দিয়ে তৈরি একটা ছোট মূর্তি যেন জীবন্ত মনে হয়। ঘূর্ণির রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পাল নিয়েছিলেন উদ্যোগ। অবশেষে মিলল জিআই স্বীকৃতি। বিদেশের বাজারের সঙ্গে আমাদের ব্যবসা করতে আরও সুবিধে হলো এবং বহু এক্সপোর্ট কাস্টমার আমাদের কাছে আসবেন বা আমরাও এক্সপোর্ট করতে পারবো। আন্তর্জাতিক বাজারে এবার থেকে কৃষ্ণনগরের শিল্পীদের পুতুলে থাকবে জিআই ট্যাগ। এর ফলে শিল্পীদের পরিচিতির পাশাপাশি আর্থিক যোগের কথা বলছেন অনেকে। একটা দায়িত্বও বেড়ে গেল শিল্পীদের। জিআই ট্যাগ যেগুলোতে বসানো হবে সেগুলো কিন্তু একটু মান থাকবে, সেই কাজের একটা কোয়ালিটি থাকবে। আমাদেরও কিন্তু দায়িত্বের সঙ্গে সেই কোয়ালিটি মেনটেন করতে হবে। জলঙ্গির তীরের মতো ভাগীরথী তীর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও খুশির হাওয়া। নতুন গ্রামের ঐতিহ্যবাহী কাঠের পুতুল এবার পাচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি। রঙিন কাঠের প্যাঁচা, গৌরী নিতাই মূর্তি এবং নানা ধরনের ঐতিহ্যবাহী কাঠের পুতুল। বংশ পরম্পরায় শিল্পকে বাঁচিয়ে রেখেছে নতুন গ্রাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠে ফুটে উঠছে লোকশিল্পের বিভিন্ন ঐতিহ্য। বর্ধমানের নতুন গ্রামের প্যাঁচা একটা আরো রাজ্য জুড়ে বাইরেও নাম হয়ে গেল। আমাদের ছোট শিল্প যে এত গুরুত্ব দিচ্ছে, আমাদেরকে বিশ্ব দরবারে যে যত মানুষ চিনবে, শুনে আমরা সত্যি আমরা গর্বিত বোধ করছি। বহু বছরের অপেক্ষার পর মিলেছে সুখবর। শিল্পীদের আশা এই স্বীকৃতি নতুন গ্রামের কাঠপুতুলকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পরিচিতি এনে দেবে। বিদেশের কাজটা খুবই চাহিদা আছে, জিআইটার জন্য আটকে ছিল। বিদেশে খুবই চাহিদা আমাদের। তখন শিল্পীদের প্রোডাক্টের বেশি চাহিদা হবে, তখন আরো কাজ হবে মানুষের। কৃষ্ণনগর থেকে পূর্বস্থলে পুতুল দিয়ে যায় চেনা। বাংলার গর্বের ঠিকানা যে কম নয়। মহাদেব কুণ্ডু ও কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।